আজ আমরা এসেছি বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জেনে নেব তাদের সারা বছরের কৃষিকাজ সম্পর্কে নানান কথা, কিছু সমস্যার কথাও, এবং সেই সব সমস্যার সমাধান জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সহকৃষি অধিকর্তা ডক্টর নিশীথ মণ্ডল। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম সুবীর সাহা মণ্ডল, আমার বাড়ি পুরন্দরপুর। আচ্ছা, তো আপনি কি চাষ করছেন এখন? আমি এখন আলু চাষ করেছি আর বোরো ধানের চাষ করেছি, বোরো ধান। আচ্ছা, তো সেই চাষ করতে গিয়ে কি কোনো রকম সমস্যা লক্ষ্য করছেন? হ্যাঁ, সমস্যা লক্ষ্য করছি। সমস্যাগুলো এই যে বোরো ধান চাষ করার পর বা রোয়ার পরে আজকে প্রায় 25-26 দিন হয়ে গেল, বীজ দেওয়া সত্ত্বেও কিন্তু পোকা যাচ্ছে না, মাজরা পোকা ধান কাটছে। আর আলুগুলো কিন্তু এই জলে, বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল। এর কি উপায় ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক তাই। আলুর ক্ষেত্রে তো নষ্ট হয়েই গেল আপনি বলছেন, তবুও আগামী দিনে যদি এরকম পরিস্থিতি হয় কি করা যেতে পারে, কি করণীয় সেক্ষেত্রে জানতে চাইছেন কৃষক বন্ধু। এবং ধানের যে সমস্যার কথা বলেছেন আমরা জানবো সেক্ষেত্রেই বা সমাধান কি হতে পারে সে কথা। আচ্ছা, চাষি বন্ধু যে সমস্যা বলেন, প্রথমত বোরো ধানের ক্ষেত্রে যে মাজরা পোকা যে সমস্যাটা আসছে, এক্ষেত্রে খেয়াল রাখবেন যে মাজরা প্রবণ এলাকায় দেখুন সেচ চাষের সময় আপনারা কিছু দানাদার যে কীটনাশকগুলো রয়েছে, বিশেষ করে ফ্রাটেরা, এগুলো 1.5 থেকে 2 কেজি পার বিঘা, অথবা ফিপ্রোনিল বা রিজেন টেম্পো যেটা রয়েছে, বা পাদান ক্লিয়াক্সিল যেটা রয়েছে, সেগুলো 1 থেকে 1.5 কেজি পার বিঘা সেচ চাষের সময় দিয়ে দেবেন। এবং যে প্রথম চাপানটা দিচ্ছেন, সেই চাপানটা যদি মাজরা প্রবণ এলাকা বেশি হয় তাহলে 7 দিন পরে দেবেন। আর যখন মূল জমিতে রোপণ করার আগে আপনার ধানের যে চারাগুলো রয়েছে, সেই চারাগুলোকে যদি সম্ভব হয় একটু অন্তর্বাহী যে কীটনাশকগুলো রয়েছে, সেই কীটনাশকের দ্রবণে একটু 2-4 মিনিট চুবিয়ে নিয়ে পরবর্তীতে আপনারা রোপণ করবেন। কোন অন্তর্বাহী কীটনাশক? না, আপনার অ্যাসিটামপ্রিড বা প্রাইড 2.5 গ্রাম 10 লিটার জলে, থায়োমিথক্সাম বা একতারা 2.5 গ্রাম 10 লিটার জলে, অথবা আপনার রয়েছে ফিপ্রোনিল যে লিকুইডটা 1 ml পার লিটার জলে, তাছাড়াও রয়েছে আপনার যে প্রোফেনোফস, এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো যদি একটু জলে গুলিয়ে নিয়ে সেখানে কিছুক্ষণ ডুবিয়ে রাখেন, চারাগুলো পরে রোপণ করেন, তাহলেও দেখবেন আপনার এই মাজরার সমস্যা দূর করা যায়। আর যেটা হচ্ছে মূল জমিতে যখন চারাগুলো রোপণ করবেন তখন 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি যে সারি টু সারি রোপণ করা বাঞ্ছনীয়। আর হচ্ছে আপনার জমির উপযুক্ত পরিমাণে মানে পচিয়ে তারপর রোপণ করা দরকার, কারণ আমরা একটা কি দুটো চাষ দিয়ে রোপণ করে দিচ্ছেন, এতে কিন্তু মাজরা যে লার্ভা বা ডিমগুলো রয়ে যাচ্ছেন পরবর্তীতে তারা মূল জমি আক্রমণ করছে। আর হচ্ছে কিছু সহনশীল জাত রয়েছে মাজরার, সেই সহনশীল জাতগুলো বিশেষ করে আয়াত 36, তারপরে যে গোটরা 1, 2, 3, আয়াত 64 এবং শস্যশ্রী বা রমা, এই জাতগুলো আমরা চাষ করুন। এবং জমিতে উপযুক্ত পরিমাণে যে জৈব সার এবং অনুখাদ্যের মিশ্রণ যেটা রয়েছে সেগুলো যদি ঠিকঠাক দেওয়া যায়, এবং চাপানের সময় যদি নাইট্রোজেনের সঙ্গে পটাশটা বিঘাতে 5 কেজি করে দেন, তাহলে কিন্তু মাজরার এই সমস্যাটাকে দূর করা যাবে। আর আলু যে সমস্যা বললেন, আলুর ক্ষেত্রে আমরা বলবো যে চাষি ভাইরা আলুর বীজ অবশ্য শোধন করবেন। শোধন করার জন্য সেকটিন, মনসারিন, ইমপ্রোভ্যালিকা বা প্রোপিনে যে ওষুধগুলো রয়েছে এই জাতীয়, এই ওষুধগুলো 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে আপনারা বীজ শোধন করুন, অথবা যদি পাউডার হয় 250 গ্রাম 5 লিটার জলে মিশিয়ে সেখানে 8 কুইন্টাল আলুকে শোধন করতে পারেন। এবং আলু যখন তোলার ঠিক 1.5 মাস আগে যদি কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে বা একটু মেঘলা ওয়েদার থাকে, সেক্ষেত্রে ডাইফেনকোনাজোল বা সাব বা কম্পেনিয়ন, মেটালাক্সিল ম্যাঙ্কোজেবে মিশ্রণ, কুইন্টাল বা হেক্সাকোনাজোল ম্যাঙ্কোজেবে মিশ্রণ, এগুলো 2 থেকে 3 গ্রাম পার লিটার জলে গুলে যদি স্প্রে করেন 15 দিন অন্তর এবং সংঘবদ্ধভাবে গ্রামের সকলে মিলে স্প্রে করেন, তাহলে আলুর যে পচন বা এই কুয়াশাচ্ছন্ন বা মেঘলা ওয়েদারের জন্য যে সমস্যাগুলো হয়, কালো খুশকি, ব্ল্যাক স্কাব বা আরও দেদো রোগ, সেই রোগগুলোর হাত থেকে আলুকে বাঁচাতে পারবেন এবং আপনারা সুস্থ একটা স্টেবল প্রোডাকশন পাবেন। আলু চাষের ক্ষেত্রে আপনারা শুনলেন যে বীজ শোধন অত্যন্ত জরুরি, এবং ধান চাষের ক্ষেত্রে সমস্যা হলেই সমাধান কী হবে সে কথাও আমরা জেনে নিয়েছি। জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম শেখ নূর আলী, গ্রাম দেশালপুর, 2 নম্বর ব্লক আমাদের। যে আমার পেঁয়াজের সমস্যা আর কি, পেঁয়াজগুলো ওই যে আপনার পাতাগুলো ফুটি হয়েছে, বুঝলেন, আর রাসায়নিক সারটারও দেওয়া হয়েছে, তো কোনো কার্যকরী হচ্ছে না, পাতা কোনো পরিবর্তন হচ্ছে না। তো এগুলো আমি জানতে চাইছি কি করলে ভালো হয়। পেঁয়াজ চাষ আগেও করেছেন? আগেও করেছি, ওরকম কোনো সমস্যা হয় না, কিন্তু এবার একটু মেঘলার জন্য আপনার আমার মনে হয় এই ফুটি এগুলো হয়েছে হয়তো। জি।
আচ্ছা, সমস্যার কথা আমরা শুনলাম এবং আপনি একটা অনুমানও করছেন যে মেঘলা আবহাওয়া হয়তো এর কারণ হতে পারে, কিন্তু ঠিক কারণটা কি এবং কি হতে পারে প্রতিকার জানবো আমরা। পেঁয়াজের যে সমস্যা বললেন মূলত 2 থেকে 3টি কারণের জন্য হয়। এক হচ্ছে মেঘলা আবহাওয়ার জন্য যদি পেঁয়াজের পাতার ডগাগুলো পোড়া পোড়া হয় বা একটু ছোপ ছোপ দাগ হয়, সেক্ষেত্রে আমরা বলি এটাকে পেঁয়াজের ঘাড় পচা বা নোডাল ব্লাস্ট বলা যেতে পারে। তো এইটা ঝলসার জন্য হয়ে যায় এবং এই ঝলসা রোগটা ছত্রাকবাহিত রোগ। সুতরাং পেঁয়াজ যখন লাগাবেন, সেই পেঁয়াজ লাগানোর আগে যদি মূল জমি অথবা পেঁয়াজের চারা অথবা আপনার পেঁয়াজের বীজ 3টেকেই শোধন করা যেতে পারে। তো আমরা যদি পেঁয়াজ লাগানোর আগে মূল জমিতে ওভারনাইট অর্থাৎ আগামীকাল আপনি পেঁয়াজ লাগাবেন, তার আগের দিন সন্ধ্যাবেলায় যদি 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি 50 কেজি গোবর সারের সাথে মিশিয়ে একটু গুড় জল ছিটিয়ে ঢেকে রাখেন এবং পরের দিন মূল জমিতে ছিটিয়ে দেন, তাহলে যে মাটিতে বসবাসকারী যে আপনার অপকারী ছত্রাক সেগুলো মারা যায়। অথবা আরেকটা করা যেতে পারে, ট্রাইকোডার্মা ভিরিডি সেটাকে গুলে নিয়ে যদি সকালের দিকে পেঁয়াজের চারা যেটা আপনি রোপণ করেন, ডাইরেক্ট চারা রোপণ করে সেটাকে শোধন করতে পারেন। তাছাড়াও কিছু কিছু রাসায়নিক ছত্রাকনাশক রয়েছে, বিশেষ করে যেমন আপনার যেটাকে বলছে ক্লোরোথালিন বা কবচ 1.5 গ্রাম পার লিটার জলে, অথবা তামা ঘটিত ছত্রাকনাশকগুলো ব্লাইটক্স যেটা কপার অক্সিক্লোরাইড 5 গ্রাম পার লিটার জলে, বা কপার হাইড্রক্সাইড 2 গ্রাম পার লিটার জলে, অথবা আপনার রয়েছে যেটাকে বলছে যে ভ্যালিডামাইসিন 2 ml পার লিটার জলে। তাছাড়াও প্রপিনে বা অ্যান্ট্রাকল রয়েছে 3 গ্রাম পার লিটার জলে মিশিয়ে যদি আমরা পেঁয়াজের চারাটাকে শোধন করে লাগান, তাহলে এই রোগটা আসে না। আর মূল জমিতে সেক্ষেত্রে যে কোনো একটা ছত্রাকনাশক, বিশেষ করে অ্যান্ট্রাকল 3 গ্রাম পার লিটার, অথবা সাব বা কম্পেনিয়ন 2 গ্রাম পার লিটার, ব্লাইটক্স 5 গ্রাম পার লিটার, কপার অক্সিক্লোরাইড আপনার 1.5 থেকে 2 গ্রাম পার লিটার এগুলো, অথবা ট্রাইডেমা বা ক্যালিক্সিন রয়েছে 1 ml পার লিটার প্রতি, এগুলো মিশিয়ে যদি 15 দিন অন্তর 2বার করে স্প্রে করেন এবং তার সঙ্গে বোরনটা অনুখাদ্যের মিশ্রণ হিসেবে বোরন 2 গ্রাম পার লিটার মিশিয়ে দেন, তাহলে পেঁয়াজের এই ঝলসা রোগটাকে দূর করা যায়। এবং এই মেঘলা আবহাওয়ার জন্য শুধু ঝলসা নয়, পেঁয়াজের ক্ষেত্রে একটা চিরুনি পোকা যেটা থ্রিপস বলি, তার আক্রমণও হতে পারে এবং সেটার জন্য দেখবেন যে পাতায় ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। তো সেই পোকাটাকে মারার জন্য আমাদের কিছু অন্তর্বাহী কীটনাশকগুলো রয়েছে, একতারা বা আপনার থায়োমিথোক্সাম 2.5 গ্রাম 10 লিটার জলে, অথবা ফিপ্রোনিল 1 ml পার লিটার জলে, অথবা প্রোফেনোফস 1 ml পার লিটার জলে, এগুলো যে কোনো একটা মিক্স করে যদি আমরা ঠিকঠাক গাছের মাটির যে আর্দ্রতা বজায় রাখতে পারেন, তাহলে দেখবেন এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও পেঁয়াজে কিছু প্রতিরোধী জাত রয়েছে, সুখসাগর বা বর্ধমান এই জাতগুলো, পাটনাই রেড, পুষা রেড এই জাতগুলো যদি চাষ করেন, তাহলে এই অনেকটা এই রোগ পোকার হাত থেকে পেঁয়াজকে রক্ষা করা যাবে। পেঁয়াজ চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে আমরা জানলাম যে জাত নির্বাচন, সঠিক জাত নির্বাচনও একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এবারে জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম সাগরচন্দ্র মণ্ডল। আচ্ছা, কী চাষ করেছেন? আমি সরষে চাষ করছিলাম। আচ্ছা আচ্ছা, সরষে চাষ করেছিলাম, তো আমি 2বার থেকে 3বার বীজ দেওয়ার পরেও চা পোকা ছাড়াতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, তাই মানে আমি বীজটা দিয়েছিলাম রোগর। হ্যাঁ, তাতে দেখলাম 3বার দেওয়ার পরেও দেখলাম মাথাগুলো কুঁড়ি কুঁড়ি হয়ে যাচ্ছিলো। এটা কী কারণ? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্ষে চাষের ক্ষেত্রে আপনি যে ধরনের সমস্যা লক্ষ্য করেছেন সেটা আমাদের জানিয়েছেন। জানবো সমাধান কি হতে পারে সে কথা। সর্ষের যে জাপ পোকার সমস্যা এবং জাপ পোকার আক্রমণের ফলে যে পাতার মধ্যে ছত্রাকের আক্রমণের জন্যই কিন্তু আপনার পাতাগুলো ডগাগুলো কুঁকড়ে যাচ্ছিল। তো এই জাপ পোকা প্রতিরোধী কিছু জাত রয়েছে, সেই জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলবো আগামীতে। যেমন মালেক 2 বলে একটা সাদা ফুলওয়ালা জাত আছে, তাছাড়াও জটারাই বলে একটা আছে অ্যাপ্রেস মিউট্যান্ট, সেটা চাষ করতে পারেন। এছাড়াও সর্ষের ক্ষেত্রে সবসময় যে টাইমলি অর্থাৎ আমরা যদি সঠিক সময়ে লাগান, তাহলে কিন্তু এই জাপ পোকার আক্রমণটাকে প্রতিহত করা যায়। অর্থাৎ আশ্বিনের শেষের থেকে কার্তিকের প্রথম দিকে যদি লাগানো যায়, তাহলে কিন্তু এই জাপ পোকাটাকে দূর করতে পারেন। এছাড়াও কিছু কিছু আঠালো ফাঁদ রয়েছে, যে জমির চারিদিকে যদি হলুদ আঠালো ফাঁদগুলো ব্যবহার করতে পারেন, তাহলে সর্ষের জাপ পোকাটা সেই আঠালো ফাঁদে আটকে যাবে এবং করবে না, মূল ফসলকে আক্রমণ করতে পারবে না। তাছাড়াও কিছু ফাঁদ ফসল রয়েছে, যে সর্ষে ক্ষেত্রে চারদিকে যদি আপনারা আমাদের তিসি বা ওই যেটা রয়েছে অরহর, যেটা রবি 102 বলে যেটা পাওয়া যায়, সেই জাতগুলো যদি চাষ করেন, তাহলে তারা কিন্তু সর্ষের পরিবর্তে সেই অন্যান্য ফাঁদ ফসলে আক্রমণ করবে এবং ফসলটাকে করা যায়। আর যদি এমনিতেই চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে নাইট্রোজেনের পরিমাণটাকে একটু কম দেবেন। আর সেক্ষেত্রে কিছু সর্বাঙ্গবাহী যে কীটনাশকগুলো রয়েছে, সেইগুলো ঘুরিয়ে ফিরিয়ে 7 থেকে 10 দিন অন্তর অন্তর, এবং যদি কুয়াশা দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। তার সঙ্গে কিছু আঠা জাতীয় পদার্থ হয়, শ্যাম্পু পদার্থ দেবেন। কোনগুলো দেবেন? আমাদের প্রোফেনোফস, যেটা বাজারে ক্যারিনা বা ক্যানন নামে পাওয়া যায়, 1 থেকে 1.5 ml পার লিটার জলে মিশিয়ে দেওয়া যেতে পারে। অ্যাসিটামপ্রিড বা প্রাইড রয়েছে 2.5 গ্রাম 10 লিটার জলে।
তাছাড়া ঋষভ ওয়ান বলে আছে 1/2 গ্রাম পার লিটার জলে, ফেন পাইরক্সিমেট বলে একটা রয়েছে, বা সিম্বা উমাইট এই জাতীয় রয়েছে, এগুলো আপনারা 1 থেকে 1.5 ml পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। তাছাড়াও দেখবেন যে থায়োমিথেক্সাম, যেটা খুব ভালো আপনার সর্বাঙ্গাবাহী কীটনাশক, এবং এটা একে জাপ পোকাকে মারতে পারছে, 2.5 গ্রাম 10 লিটার জলে। ইমিডিয়া ক্লোরোফিট, যেটা বাজারে টাটা মেডিসিনে পাওয়া যায়, 2 থেকে 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি আপনারা সকালের দিকে প্রয়োগ করেন, তাহলে দেখবেন এই যে জাবের জন্য যে সমস্যা, সেই সমস্যাটাকে দূর করা যাবে। আমরা রয়েছি বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রামে। জেনে নেব এই গ্রামের আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? ধীরেন মণ্ডল। কী কী চাষ করেছেন? কালো কলাই, কাঁকুর, ঝিঙে, এগুলো সব পাতা ফুটো হয়ে যাচ্ছে, ওগুলো সব ইয়ে হয়ে যায়, জাল জাল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ওগুলো কেন হচ্ছে এগুলো সে জানতে। ঠিক। আপনার বেশ কিছু চাষের কথা আমরা শুনলাম, যে চাষের ক্ষেত্রে সমস্যার কথাও আপনি আমাদের জানিয়েছেন। জানবো তার প্রতিকার কি হতে পারে সে কথা। হ্যাঁ, কালো কলাই এবং আপনার যে অন্যান্য ফসলে যেগুলো দেখলেন পাতা ফুটো করে দিচ্ছে, এটা হচ্ছে এক ধরনের বাঘা পোকা, এবং এগুলো আসছে, তো তারা ওইগুলো পাতার ক্লোরোফিলগুলোকে খেয়ে নিচ্ছে এবং পুরো জালিকাকা করে দিয়ে পাতাটা ক্লোরোফিলটাকে খেয়ে নেওয়ার ফলে সাদা হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি ফলনটা কমে যাচ্ছে। তো এই অ্যাকচুয়ালি হয় কি না, যখনই আপনার গাছটা খুব সবুজ হয়, তখন সেই পোকার পাতা স্ত্রী পোকা পাতাগুলোতে ডিম পেড়ে দেয়। ডিম পাড়ার পরে প্রায় 2 সপ্তাহের মধ্যেই ওদের লার্ভাগুলো বেরোয়, এবং সেই লার্ভাগুলো কিন্তু পুরো পাতাটাকে খেয়ে নেয়। তাছাড়াও কিছু কিছু শুয়োপোকাও আছে দেখবেন, সেই শুয়োপোকাও কিন্তু মারাত্মক ক্ষতি করে, এবং হ্যাঁ, কালো ডোরাও থাকে, সেগুলোও কিন্তু আপনার ক্ষতি করে। তো এগুলোকে দূর করার জন্য আমরা সার্ফের গুঁড়ো, অর্থাৎ যদি জলের মধ্যে একটু সার্ফগুলো দিয়ে স্প্রে করে দেওয়া যায়, তাহলে শুয়োপোকা কিন্তু শ্বাসছিদ্র বন্ধ হয়ে যায়, মারা যায়, এটা করা যেতে পারে। আর যদি বাঘা পোকা বা লাল ডোরা পোকা থাকে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, আমাদের যে ক্লোরোপাইরিফস বলে বা ক্লোডান বলে যে কীটনাশকগুলো রয়েছে, 2.5 গ্রাম বা 2.5 ml, পাউডার হলে 2.5 গ্রাম, লিকুইড হলে 2.5 ml প্রতি লিটার জলে মেশাবেন, তার সঙ্গে একটু শ্যাম্পু পাতা মেশাবেন। তাছাড়াও প্রফেনোফস রয়েছে, আপনার যেটাকে বলছে যে অ্যাসিটামপ্রিড প্রাইড রয়েছে, ইন্ডোক্সোকাপ বা অবন্ত বলে রয়েছে, বা বিপ্রোফেনজিন বলে একটা ওষুধ এসছে, বা ফিজা বা ফেম এসব না পাওয়া যায়, এগুলোও রয়েছে। যে কোনো একটা আপনারা নেবেন, 1 থেকে 1.5 ml প্রতি 5 লিটার জলে মিক্স করে, বা ইমিডিয়াক্লোরপিড জাতীয় ওষুধগুলো দেওয়া যেতে পারে। এগুলোর সঙ্গে কিন্তু শ্যাম্পু পাতা মিক্স করে যদি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করা যায়, তাহলে দেখবেন যে এই যে পাতা খেকো পোকা, সেগুলো মরে যাবে। অথবা মূল জমিতে যদি আমরা একটা কাজ করতে পারেন, যে কয়েকটা মাটির ভাঁড় নিলেন, সেখানে আপনি ওই 1 থেকে 1.5 লিটার জলে ওই 20 থেকে 25 ml ম্যালাথিয়ন বা সুমিথিয়ন বা প্রফেনোফস বা ক্লোডান, যে কোনো এই কীটনাশক গুললেন, একটু গুড় জল দিয়ে গুলে বেশ কয়েকটা জায়গায় যদি রেখে দেন, তাহলে সেই পোকা কিন্তু সেই গুড় জল খেয়ে মারা যাবে এবং আপনার মূল ফসলে কোনো ক্ষতি করবে না। আমরা আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জানতে চাইবো তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? অমরনাথ ঘোষ। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, এখন যে নতুন ধরনের রোগ এসছে, এখন সমস্ত ধরনের ফসল কেটে দিচ্ছে, ধান, পেঁয়াজ এইসব ফসলকে কেটে দিচ্ছে, সেই সব প্রবলেমের জন্য আমি জানতে চাইছি কৃষি অধিকর্তার কাছ থেকে। সমস্যার কথা তুলে ধরেছেন, জানবো সমাধান কি হতে পারে সে কথা। অর্থাৎ এই কেটে দিচ্ছে যে সমস্ত পোকা, সে কাটুই পোকার উপদ্রব থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে কথা। তো অমরবাবু যে সমস্যা বলেন, মেনলি এটা যে পোকার জন্য হয়, কাটুই পোকার জন্য হয়। এটা ধান, আলু, সবজি, পেঁয়াজ সবেরই গোড়া কেটে দিচ্ছে, বা মূল ফসলে এটা খেয়ে নিবে। আলুর ক্ষেত্রে যেমন আলুর কন্দটাকে খেয়ে নিয়ে পুরো পচিয়ে দিচ্ছে আর কি, পরে এটাতে ছত্রাকে গ্রো করা যায়। তো এই কাটুই পোকাকে মারার জন্য যে অর্গানো ফসফরাস বা অর্গানো ক্লোরিন যেগুলো রয়েছে, ক্লোরোপাইরিফস যেটা, ক্লোডান বা ডার্সবান বা ডিডিহিপি যেগুলো ধূপন সৃষ্টিকারী, ফিউমেগান, ডিডিহিপি বা নুভান, এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো আমরা মূল জমিতে প্রয়োগ করতে পারেন 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে। আর মূল জমির বিশেষ করে সবজি বা এর ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে যে খড়ের যে পোয়াল পাওয়া যায়, সেই পোয়াল কয়েকটা জায়গায় রেখে দেবেন, এবং সেখানে ময়দার সাথে একটু সর্ষের তেল একটু দিয়ে মিক্স করে এই যে ক্লোরোপাইরিফস বা ডার্সবান বা এই জাতীয় কীটনাশকগুলো একটু মিক্স করে লেই পাকিয়ে দেবেন, এবং কতগুলো লেই যদি সেই পোয়ালে রেখে দেন এবং দেখবেন যে বিকালবেলা রাখবেন, তাহলে এরা ওই সূর্যাস্ত যাওয়ার পরে কিন্তু বেরোয়, এবং সেই এতে দুপুরে সেই পোয়ালগুলোতে লুকিয়ে থাকবে, এবং সেই বিষ মাখা যে বিষ টোপ, যেটা লেই বলা হয়, সেগুলো খাবে এবং সঙ্গে সঙ্গে মারা যাবে। আর মূল জমিতে আপনার যে কীটনাশকগুলো, সেগুলো যদি 7 দিন পর 2 বার প্রয়োগ করা যায় এবং আগাছা মুক্ত রাখা যায়, তাহলে কিন্তু এই কাটুই পোকার হাত থেকে বাঁচা যাবে। তাছাড়াও
যখন বিশেষ করে আলুর ক্ষেত্রে যখন আলুটা তুলছেন, আলু তোলার পর একটা ছায়াযুক্ত স্থানে সেই আলুগুলোকে রাখবেন এবং দেখবেন যে কোন কোন আলু মধ্যে একটু ফুটো রয়েছে। যদি সেই ফুটো থাকে সেই ফুটোর মধ্যেও কিন্তু ঢুকে গিয়ে, আলুর মধ্যে ঢুকে গিয়ে তারা কিন্তু ওই কাটুই পোকা কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তার জন্য সেই আলুগুলোকে ঝাড়াই বাছাই করে বিভিন্ন প্রমাণ সাইজের আলু সেগুলোকে রাখবেন, বাকিগুলোকে যে একটু রয়েছে সেগুলোকে আলাদা করে রেখে দিয়ে কাটুই পোকার হাত থেকে বাঁচাতে পারবেন। কাটুই পোকার হাত থেকে রক্ষা করতে গেলে কি করতে হবে সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার চাষবাস সংক্রান্ত কিছু কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম শেখ শাহজাহান। আচ্ছা, চাষের সঙ্গে যুক্ত? হ্যাঁ, চাষের সাথে যুক্ত। কি জানতে চাইছি? আমি জানতে চাইছি মানে সবজি জাতীয় পাটের শাক মানে চাষ করেছি, কিন্তু চাকচাকিয়ে বড় হওয়ার পর মারা যাচ্ছে এবং শীতের জন্য বৃদ্ধি কম হচ্ছে। তো তাড়াতাড়ি বৃদ্ধির জন্য আমরা কী মানে ব্যবস্থা করতে পারি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জানতে চাওয়ার বিষয়টি আমরা জেনে নিয়েছি, জানবো উত্তর কি হতে পারে সে কথা। পাট শাকের ক্ষেত্রে যেটা আমরা জানি যে টেম্পারেচারের যে সমস্যা, তাপমাত্রার সমস্যা হলে সেটা অবশ্যই যে কোনো ফসল বা যে কোনো মানে জীবজন্তুর ক্ষেত্রেও সমস্যা হয়, তাদের বার বৃদ্ধি কমে যায়। তো যার জন্য যে আপনি মানে চাষি ভাইরা লাভের আশা অনেক আগেই লাগিয়ে ফেলেন, অতি জলদি লাগিয়ে ফেলেন, সেটা না করে আপনার দেখতে হবে যে জানুয়ারি যে টেম্পারেচারটা 10-এর নিচে নামছে সে সময় না লাগিয়ে তার এক সপ্তাহ পরের দিকে লাগালে ভালো হবে। এবং যে যখন জমিতে তৈরি করবেন সেই জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার তো দেবেন, তার সঙ্গে কিছু 2 বছরে একবার আপনার অনুখাদ্যের মিশ্রণ মাইক্রোমিক্স 1, 2, 3, 4 যে কোনো একটা গ্রেড বিঘেতে 1.5 কেজি করে দেওয়া খুব বাঞ্ছনীয়, দিলে ভালো হয়। অথবা যখন শাকটা লাগিয়েছেন, শাক লাগানোর আপনার 2 সপ্তাহের মাথায় একবার এবং আপনার 4 সপ্তাহের মাথায় একবার যদি আপনার লিকুইড যে অনুখাদ্যগুলো রয়েছে ফাইটোনল, প্লানোফিক্স, মিরাকুলান, বায়োজাইম এগুলো বা মাইক্রোমিক্সের যেগুলো রয়েছে সেগুলো 3 ml প্রতি 10 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করুন। আর হচ্ছে যে অনেক সময় এবারে যে ওয়েদার ছিল তাতে আপনার কুয়াশাচ্ছন্ন বা মেঘলা ওয়েদারের জন্য যেখানেও কিন্তু আপনার বিশেষ করে ধসা রোগের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে পাট শাকের ক্ষেত্রে। তো সেই ধসা রোগটাকে দূর করার জন্য আমাদের যে অন্তর্বাহী যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেটা একটা বা দুটো ছত্রাকনাশকের মিশ্রণ হিসেবে পাওয়া যায়, ম্যাঙ্কোজেব মেটালাক্সিলের মিশ্রণ বা ম্যাঙ্কোজেব হেক্সাকোনাজোলের মিশ্রণ বা আপনার ইমপ্রোভ্যালিকা প্লাস ম্যাঙ্কোজেব মিশ্রণ, যেটা বাজারে আপনি সেকটিন, মেলোডি, মনসেরিন, পেনসাইকিউরন ইত্যাদি পাবেন, সেগুলো 2 থেকে 3 ml বা 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি প্রয়োগ করা হয় তাহলে এই যে ধসার রোগের হাত থেকে আপনার পাট শাককে মানে রক্ষা করতে পারবেন। তাছাড়াও আপনাদের পাট শাকের ক্ষেত্রে জমির যে নির্বাচনটা হবে সেটা অবশ্যই একটু উঁচু জমি হওয়া বাঞ্ছনীয়, কারণ সেখানে যদি জল জমে যায়, হঠাৎ করে বৃষ্টি হলো যদি বৃষ্টির জল জমে যায় তাহলে কিন্তু তার যে গোড়া পচা রোগটা, যেটা আমরা এটা এক ধরনের ছত্রাকের আক্রমণ সেটা হয়। তো সেক্ষেত্রে আপনার কিছু আপনার ওই তামা জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে বিশেষ করে গোড়া পচার ক্ষেত্রে আপনার ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রক্সাইড বা আপনার ওটাকে বলছে কোসাইড, ব্লাইটক্স হলে 5 গ্রাম পার লিটার, কোসাইড দিলে 2 গ্রাম পার লিটার, এগুলো দিতে পারেন। এছাড়াও আপনার নেটিভো বলে একটা ছত্রাকনাশক রয়েছে, যেটা কিন্তু আপনার 4 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে আপনার যখনই দেখবেন যে মেঘলা ওয়েদার হয়েছে পাট লাগানোর ক্ষেত্রে, সে পাট শাক লাগানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার 4 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই কালো গোড়া পচা এবং যে ধসা, পাতা ধসা দুটো রোগকে কিন্তু সমূলে উৎপাট করা যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন। তাছাড়াও খেয়াল রাখবেন যে যদি আপনার যে লিকুইড অর্থাৎ তরল যে আমাদের সারগুলো রয়েছে, যেগুলো অনুখাদ্য এবং গৌণ মুখ্য দুটো মিশ্রণে পাওয়া যায়, যেমন ম্যাক্রোফাট বা মাইক্রোফাট বলে পাওয়া যায়, সেগুলো যদি পাট শাক লাগানোর 3 সপ্তাহের মাথায় একবার যদি প্রয়োগ করা যায় উপযুক্ত পরিমাণে, যে 150 থেকে 200 গ্রাম পার 10 লিটার জলে মিশিয়ে, তাহলে কিন্তু আপনার যে বিশেষ করে অনুখাদ্যের যে ঘাটতিটা সেটা মিট আপ করে গিয়ে আপনি যে তার যে পাতার যে শাইনিনেস বা চকচকে ভাবটা বা সুন্দর একটা টেক্সচার সেটা পাবেন এবং বাজার দরটা ভালো পেয়ে একটা উন্নত ফলন পেতে পারবেন। সার্বিকভাবে ভালো ফলন পেতে গেলে কি করণীয় সে কথা আমরা জেনে নিয়েছি, জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম কাশীনাথ মণ্ডল। আচ্ছা, কী চাষ করেছেন? হ্যাঁ, কী চাষ করেছেন? আমি আলু চাষ আর সবজি চাষ আচ্ছা আর পেঁয়াজ। আচ্ছা, তো এই মুহূর্তে মাঠে কোনো রকম সমস্যা কি দেখছেন? হ্যাঁ, আলু যখন গাছ বেরিয়ে গেল, গাছ খুব ভালো, তো সেই আলু আপনি পাতা গুড়িয়ে গেল, নিয়ে তারপর আবার ওষুধ দিলাম, খেয়ে গেল, নিয়ে তারপর দেখি আপনি ধসা লেগে গেল। আচ্ছা, হ্যাঁ, আবার এখন আলু, সেই আলু এখন রং ভালো, ভেতরে দাগি। আচ্ছা আচ্ছা আর পেঁয়াজ একটু লালচে হয়ে গেল। আচ্ছা, পেঁয়াজ গাছ লাল হয়ে গেল? হ্যাঁ, লালচে হয়ে গেল। আচ্ছা, আর পাটের শাক খানিক বলেছিলাম, ওটা মরে গেল। আচ্ছা আচ্ছা,
আলু চাষের ক্ষেত্রে একবার ওঠা নামা অনেক রকম হয়েছে, কিন্তু সার্বিকভাবে যেটা আমরা বুঝলাম যে আলু চাষের ক্ষেত্রে কিন্তু ভালো ফলন উনি পাননি। পেঁয়াজের ক্ষেত্রেও কিছু সমস্যার কথা উনি বললেন। তো যে ধরনের সমস্যাগুলির কথা উঠে এলো তার সমাধান কী হতে পারে জানবো আমরা। কাশীনাথবাবুর যে আলু এবং পেঁয়াজের সমস্যা বলেছেন, পাট শাকের সমস্যাটা আগেই বলা আছে যে আমরা যে ছত্রাকনাশকগুলো রয়েছে যেগুলো অন্তর্বাহী সেগুলো অবশ্যই দিন, ট্রাইডেমপ বা ব্লাইটক্স এগুলো। আর পেঁয়াজের যে সমস্যাটা এটা ঝলসা রোগ, তার জন্য কপার অক্সিক্লোরাইড এটা দিতে পারেন, বা আপনার ডাইফেনকোনাজল রয়েছে, অ্যাক্রোব্যাট রয়েছে, এগুলো 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে দিলে ভালো হয়, এগুলো করা যেতে পারে। আর আরেকটা যে আলুর ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে তার জন্য আমি বলবো যে প্রথমেই আলু যে উপযুক্ত জাত রয়েছে সেই জাতগুলো নির্বাচন করুন। বিশেষ করে আপনারা কিন্তু সুপার 6 বা চিপসোনা এগুলো করবেন না, কারণ এতে প্রচুর রোগ হচ্ছে। তার জন্য জ্যোতি, কুবরি, চন্দ্রমুখী, কুবরি লাভকার, কুবরি অলঙ্কার এই জাতগুলোর চাষ করুন। এবং চাষ করার আগে অবশ্যই জমির মাটি এবং আপনার যে আলুর কন্দ এগুলো ভালো করে শোধন করতে হবে। এবং জমির মাটি পরীক্ষার জন্য আমরা মাটি সংগ্রহ করে আমাদের যে রাজ্য সরকারের বিভিন্ন যে ল্যাবরেটরিতে সেখানে পাঠান কৃষি প্রযুক্তি সহায়কদের মাধ্যমে। এছাড়াও যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.agrisnet.gov.co.in, এতে আপনারা ফ্রি অফ কস্টে যদি আপনারা যান, আপনি আপনার এলাকার যে আপনার মাটির প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা, ব্লক এবং ডিস্ট্রিক্ট যদি পুট করে দেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি আপনার জমির যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার অম্লতা, তার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ কী আছে সেটা একটা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবেন। আর হচ্ছে যে মাটি শোধন করার জন্য প্রতি 2-3 বছর অন্তর অন্তর যদি জমিতে একবার করে 60 থেকে 75 কেজি পার বিঘা যদি চুন দেন খুব ভালো হয়, তার অম্লতা দূর করা যাবে। এছাড়াও মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দিন, এবং যে অনুখাদ্য রয়েছে মাইক্রোমিক্স 1, 2, 3, 4 গ্রেডের যে কোনো একটা বিঘেতে 1 থেকে 1.5 কেজি পার বিঘা 3 বছর একবার দিন। আর আলু বীজ শোধন করার জন্য সচরাচর যে পদ্ধতি করেন তার থেকে আমরা নতুন একটা পদ্ধতি করেছি, যেটা হচ্ছে যে 8 কুইন্টাল আলু 10 লিটার জলে আপনি সেকটিন, মেলোডি, প্রোপিনেপ, অ্যান্ট্রাকল, নেটিভো, সাপ, কম্পেনিয়ন, মেটালাক্সিল, ডাইফেনকোনাজল এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো 250 গ্রাম 10 লিটার জলে গুলে আপনি আলুর লাগানোর দিন যদি মূল জমিতে নিয়ে গেলেন আলু বস্তা সহ, সেখানে স্প্রে করে দিলেন। তাতে একদিকে যেমন লেবারের খরচ বাড়ছে, অন্যদিকে এগুলো হচ্ছে অন্তর্বাহী ছত্রাকনাশক, তার জন্য তারা খুব তাড়াতাড়ি পেনিট্রেট করবে এবং আলুর মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা করে দেবে। এবং এরপর আলু লাগানোর পরে যে আপনারা চাপান দেবেন, সেই চাপানটা সঠিক পরিমাণে দিন এবং সেখানে পটাশটা অবশ্যই থাকে। বিঘাতে 5 থেকে 7 কেজি পটাশ প্রথম চাপানে দেবেন। আর হচ্ছে যে আলুর যে লাগাবেন সেটা সেচ ভেলি করে লাগানো বাঞ্ছনীয়, এবং যখন সেচ দেবেন সেই সেচ দেওয়ার সময় প্রথম সেচে হালকা সেচ দেবেন বা ঝাপটা সেচ দিন। পরবর্তীতে অর্থাৎ আলুর যে ভেলির 2/3 অংশ ডোবাবেন, পুরোটা ডুবিয়ে দেবেন না, তাতে কিন্তু আলুর যে অক্সিজেনের সাপ্লাইটা কমে যায় এবং আপনার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে বিভিন্ন অপকারী ছত্রাকের জন্ম নেয়, আলু ক্ষতি হয়। আর হচ্ছে যে আলু যখন মূল জমিতে রয়েছে, যদি কখনো কুয়াশাচ্ছন্ন ওয়েদার হয় বা মেঘলা আবহাওয়া হয়, সেক্ষেত্রে আপনার প্রতি লিটার জলে 2 গ্রাম করে বোরন, তার সঙ্গে যে অন্তর্বাহী ছত্রাকনাশকগুলো রয়েছে ব্লাইটক্স, সাপ বা কম্পেনিয়ন, ডাইফেনকোনাজল বা স্কোর, বা হচ্ছে অ্যাক্রোব্যাট, বা আপনার মেটালাক্সিল ম্যানকোজেব এমিশন, বা আপনি প্রোপিনেপ, অ্যান্ট্রাকল যেটা বলা হচ্ছে, বা রয়েছে নেটিভো বা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন, অ্যাজক্সিস্ট্রোবিন, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে যে কোনো একটা 2 থেকে 2.5 গ্রাম বা 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে সংঘবদ্ধভাবে, গ্রামবাসীরা শুধু একজন দিলে হবে না, আপনার গ্রামের ওই এলাকার যে যারা আলু চাষ করেন সকলে মিলে যদি সংঘবদ্ধভাবে প্রয়োগ করেন, তাহলে আলুর যে ধসাগুলো আছে, নাভি ধসা, জলদি ধসা, সেগুলোকে দূর করা যায়। এছাড়াও আপনি বললেন যে আলুর গায়ে যে দেদো দাগ রয়েছে, এগুলো মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত ব্যাকটেরিয়া আক্রমণের জন্য হয়। তো সেই ব্যাকটেরিয়া আক্রমণ ঘটলে আপনার অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে স্ট্রেপ্টোসাইক্লিন বা কাসুগামাইসিন, কাসুভি বা প্ল্যান্টোমাইসিন, এইগুলো 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। তাছাড়াও যদি এগুলো পাওয়া না যায় তাহলে ভ্যালিডামাইসিন বলে একটা ওষুধ রয়েছে, যার মধ্যে কিন্তু ছত্রাকনাশক এবং যে ছত্রাকনাশক এবং অ্যান্টিবায়োটিক দুটি হিসেবেই কাজ করে, 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা 7 দিন অন্তর অন্তর দেন, তাহলে এই দেদো দাগটাকেও দূর করা যাবে। এছাড়াও দেখবেন যে আলুর একটা সমস্যা, বিশাল সমস্যা পশ্চিমবাংলার ক্ষেত্রে, যেটা হচ্ছে ব্ল্যাক স্ক্যাব বা কালো পা রোগ রয়েছে, যেটা আলু লাগানোর 45 দিনের মাথায় আপনি অ্যান্ট্রাকল বা সেকটিন বলে যেটা রয়েছে 1 ml প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করবেন। এইভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে ছত্রাকনাশকগুলোকে দেন এবং সঠিক পরিমাণে জৈব সার, সেচ এগুলো দেওয়া হলে আপনার আলুর যে সমস্যাগুলো সেগুলো অনায়াসে দূর করা যাবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। আমরা জেনে নেব আরও একজন কৃষক বন্ধুর জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? শেখ শরীফুল ইসলাম। আচ্ছা, কি জানতে চাইছেন? আখ চাষ সম্বন্ধে জানতে চাইছি। আখ আমরা লাগিয়েছি কিন্তু আখ লাল হয়ে যাচ্ছে, পাতাটা লাল হয়ে যায়। আখ যদি আবার ভাঙছে, আখের মাঝে আবার
যে ভিতরে সেটা আবার লাল হয়ে যাচ্ছে। এই সমস্যাটা বিশাল সমস্যা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আখের ক্ষেত্রে একেবারেই মন মতো ফলন পাওয়া যাচ্ছে না, কি করণীয় সেক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য জানবো আমরা। আচ্ছা, শরীফুলবাবু যে আখের সমস্যা বললেন, তো এটা হচ্ছে আখের একটা ছত্রাকজনিত রোগ। এটাকে বলা হচ্ছে লাল ডোরা ধসা, রেড রট অফ সুগার কেন। মেনলি কলিটোট্রিকাম ফ্যালকাডাম বলে একটা ছত্রাক আছে, হ্যাঁ, এবং সেই ছত্রাকের আক্রমণের জন্য হয়ে থাকে। তো এটা যদি মাটি আপনার অম্ল হয়, সেই অম্ল মাটিতেও আখ লাগানো যায়, তাহলে কিন্তু এই রোগটা ছড়ায়। বা এটা আপনার আখের যে ডগা বলেন, আমরা সেট বলি, সেটকেন, সে আখের ডগা যদি আক্রান্ত হয় বা এই আক্রান্ত গাছ থেকে ডগা রাখেন, সেটা ক্ষেত্রেও কিন্তু এই রোগটা ছড়িয়ে যায়। তো প্রথমে হলো মাটি যখন তৈরি করবেন, জৈব সার দেবেন, 2-3 বছর অন্তর অন্তর একবার করে চুন দিয়ে মাটিটাকে অম্লতাটা দূর করবেন। আর আখে যে ডগা নেবেন, নিরোগ পুষ্ট ডগা অবশ্যই নেওয়া দরকার, এবং সেই ডগাটাকেও শোধন করবেন। কোনগুলো দিয়ে না, ব্লাইটক্স 5 গ্রাম পার লিটার জলে গুলে, অথবা দেখবেন এক্ষেত্রে আপনার অ্যাগ্রোসান জিএন বা সেরেসান যেগুলো রয়েছে 100 গ্রাম প্রতি 40 লিটার জলে গুলে সেখানে 1 কুইন্টাল আখের ডগা শোধন করতে পারেন। তাছাড়াও আপনারা ওই ডাইফেনকোনাজোল, অ্যাক্রোব্যাট, বা আপনার প্রফিনে, ভেন্ট্রাকল, নেটিভো, টাইফ্লক্সিস্ট্রাবিন, অ্যাজোক্সিস্ট্রাবিন এগুলো দিয়েও কিন্তু শোধন করবেন। এরপর যে কিছু সহনশীল জাত রয়েছে, আপনারা যে প্রচলিত জাতগুলো চাষ করেন সেগুলোকে একটু ভুলতে হবে, এবং ভুলে গিয়ে আমাদের রাজ্য সরকারের যে ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে বেতুয়াডাহারে নদিয়াতে, সেখান থেকেও বা আমাদের কৃষি বিভাগের তরফ থেকেও আমরা বীজ সংগ্রহ করতে পারি আখের ডগা। সেগুলি কি উন্নত জাত যেগুলো রয়েছে, বিশেষ করে জলপরি, মাধুরী, তারপরে হচ্ছে প্রমোদ, গণ্ডক বা সিও 1148, বিও 67, এই জাতগুলো আপনারা কিন্তু নির্বাচন করুন। তাতে কিন্তু আপনার এই ডোরা ধসা বা রেড রটের এটা দূর করা যাবে। এবং দেখবেন যে আখের বয়স যখন আপনার প্রায় 1.5 মাস হচ্ছে, সেই 1.5 মাসের মাথায় কিন্তু এই রোগটা আসার চান্স থাকে। তখন আখের হাইটটা ছোটো থাকে, হাঁটু সাইজ থাকে। সেই সময় যদি আপনারা এই অন্তর্বাহী যে ছত্রাকনাশকগুলো বলেছি, যে কোনো একটা, হেক্সাকোনাজোল, প্রপিকোনাজোল, ট্রপিকোনাজোল, ডাইফেনকোনাজোল, ট্রাইফ্লক্সিস্ট্রাবিন, অ্যাজোক্সিস্ট্রাবিন 2.5 গ্রাম বা 2.5 ml একটা যদি একটু ওই শ্যাম্পু পাতা বা একটু সার্ফের গুঁড়োর সঙ্গে মিক্স করে স্প্রে করে দেন, তাহলে কিন্তু ছত্রাকের যে আক্রমণটাকে প্রতিহত করা যাবে এবং তারা বেশি অগ্রসর হতে পারবে না। এবং খেয়াল রাখবেন যে আপনারা যখন আখটা কাটবেন আর হারভেস্ট করবেন, সেই সময় যদি 2-1টা গাছ থাকে আক্রান্ত, সেগুলোকে আগেই কিন্তু কেটে ফেলবেন, এবং যে হাসুয়া বা যেটা দিয়ে কাটবেন সেটাকে যদি পারেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধুয়ে নেওয়া বাঞ্ছনীয়, তাতে কিন্তু অন্য যে সুস্থ সবল চারাগুলোতে যাবে না। এবং আখের যে ডগাটা বা সেটকেন রাখবেন, সেটা সবসময় ওই ডগার দিকে বিশেষ করে 1-1.5 ফুট এলাকায় রাখাটা বাঞ্ছনীয়। তাহলে কিন্তু এই যে রোগের যে ট্রান্সমিশন হয়, সংক্রমণ হয়, সেটাকে আমরা দূর করতে পারবো। আমরা এতক্ষণ বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের সারা বছরের কৃষিকাজ সম্পর্কে নানান কথা জানলাম কিছু সমস্যার কথাও, এবং সেই সব সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে, এবং সমস্যার সূত্র ধরেই জেনে নিয়েছি কৃষিকাজ সম্পর্কে নানান সুপরামর্শ। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা। ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও, এবং আমরা আশা করব আমাদের আজকের সামগ্রিক আলোচনা আপনাদের কৃষি সংক্রান্ত ধারণাকে সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আপনারা কৃষিকাজের ক্ষেত্রে লাভবান হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।